এমন একটা রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে যারা দিনের পর দিন মানুষের সামনে দাঁড়িয়ে সিপিআইএম এর দুর্নীতির বিরুদ্ধে, ভ্রষ্টাচারের বিরুদ্ধে, নীতিহীনতার বিরুদ্ধে, পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করে প্রশাসনের রাজনীতিকরণের বিরুদ্ধে বক্তব্য রেখেছিল। যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সামনে দাঁড়িয়ে বলতেন, আমি কিছু করতে পারি বা না পারি, আমি মানুষকে ভয় মুক্ত করব, কোনো বাইক বাহিনী থাকবে না, কোনো থান কাপড় বিতরণ থাকবে না, পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে বাংলাদেশিদের নাম ঢুকিয়ে সিপিআইএম এর মতো নির্বাচন থাকবে না। তিনি মানুষের সামনে দাঁড়িয়ে বলেছেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আপনাদের আশ্বস্ত করছি, বাইক বাহিনী নেই, থান কাপড় নেই, কোনো ভীত সন্ত্রস্ত করার পরিস্থিতি নেই, আমি পশ্চিমবঙ্গের মানুষকে একটা ভয়মুক্ত অবস্থা তৈরি করে দেব। অর্থাৎ আমি আমার মতো করে কথা বলবো, আমি আমার মতো করে প্রতিবাদ করব, আমি আমার মতো করে সরকারি নীতি সিদ্ধান্তের সমালোচনা করব, আমি প্রয়োজনে রাস্তা অবরোধ করব, আমি বন্ধ করব, আমি মিটিং করব, মিছিল করব, পঞ্চায়েত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলে বিনা বাধায় আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হবার কারণে বোর্ড গঠন করব। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার পর আমাদের কর্মীরা বিনা বাধায় কাউন্টিং স্টেশনে যাবে। আজকে এই প্রতিশ্রুতি দিয়ে যিনি ক্ষমতা দখল করেছিলেন, যার সামনে ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে একই ইস্যু আজকে মানুষের সামনে এসে দাঁড়িয়েছে। এখন মানুষ কথা বলতে চাইছে, প্রতিবাদ করতে চাইছে, মেধার মর্যাদা পেয়ে চাকরি নিতে চাইছে। মানুষ জানতে চাইছে যে আমার ছেলে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদের ওয়েমার শিট কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবের পিছনে, মন্দিরের পিছনে ওয়েমার শিট লুকিয়ে রেখেছেন কিনা আজকে সেটা সাধারণ মানুষ বুঝে উঠতে পারছে না। আজকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে দেবদেবীর শরণাপন্ন হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং মসি অহং তং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, চিন্তার কোনো কারণ নেই, 294টা কেন্দ্রে প্রার্থী আমি। আগে বলেছিলেন যদি জানতাম এরা এত বড় চোর তাহলে এদের টিকিট দিতাম না, কিন্তু তারপরে কি হয়েছে প্রত্যেকটি মানুষের জানা। এখন বলছেন 294টি প্রার্থীর দিকে তাকিও না, তাকাও আমার দিকে, আমি আছি, জলে স্থলে অন্তরিক্ষে আমি আছি, আমি দীঘাতে জগন্নাথ দেবের সঙ্গে আছি, আমি নিউ টাউনে দেবী দুর্গার সঙ্গে আছি, আমি উত্তরবঙ্গে মহাকালের সঙ্গে আছি। এখন দেবতা ছাড়া আমাদেরও কোনো গতি নেই, তোমাদেরও কোনো গতি থাকবে না। তাহলে গণদেবতার কি হবে, কি করবেন আপনারা? আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। এক অদ্ভুত রাজনৈতিক পরিস্থিতি তৈরি করেছেন পশ্চিমবঙ্গে। 2005 সাল অগাস্ট মাস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিন বিরোধী দলনেত্রী, হঠাৎ পার্লামেন্টে ঢুকলেন, একগুচ্ছ কাগজ ছুঁড়ে ফেলেন স্পিকারের টেবিলের ওপরে, বললেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ঢুকে গেছে ভোটার লিস্টে, সিপিএম এভাবে নির্বাচনে ক্ষমতা দখল করছে, তাই যে কোনো মূল্যে এর অবস্থার পরিবর্তন করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সেদিন খুব একটা বেশি কেউ দাঁড়াননি, চোখের জল ফেলে চলে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবার পর কৃষ্ণনগরের একটি জনসভায় ঘোষণা করে দিলেন অনুপ্রবেশ বলে কিছু নেই। অনুপ্রবেশ মানে কি? ওরাও তো বাঙালি, এরাও তো বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাংলায় স্বপ্ন দেখি, আমরা বাংলায় কবিতা লিখি, আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, তাই দিবে আর নিবে, মিলাবে মিলবে। ওরা ওপার থেকে এপারে আসবে, আমরা এপার থেকে ওপারে চলে যাব, কিন্তু ওপারে চলে যাবার পরিবর্তে তারা এখানে থেকে যাচ্ছে, ভোটার লিস্টে তাদের নাম ঢুকে যাচ্ছে। আর সেই ভোটার লিস্টের শুদ্ধিকরণের বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা তৈরি করছেন। তিনি আবার নতুন রূপে অবতীর্ণ হয়েছেন। আমরা এতদিন জানতাম আমাদের মুখ্যমন্ত্রী কবি, আমরা এতদিন জানতাম আমাদের মুখ্যমন্ত্রী
তিনি গীতিকার। আমরা এতদিন জানতাম আমাদের মুখ্যমন্ত্রী তিনি সুরকার। আমরা এতদিন জানতাম আমাদের মুখ্যমন্ত্রী তিনি যে কোনো বিপরীত অবস্থান থেকে লড়াই করতে পারেন। আমরা জানতাম আমাদের মুখ্যমন্ত্রী খড়গপুরের রাত জেগে ঝড়ের সাইক্লোনের গতিমুখ পর্যন্ত পরিবর্তন করে দিতে পারেন। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী আইনজীবী আমাদের জানা ছিল না। এখন মুখ্যমন্ত্রী বলছেন আমি কালো কোট পরে সুপ্রিম কোর্টে চলে যাব। আপনারা সবাই দমদম বিমানবন্দরে গিয়ে তাকে ফুল নিয়ে অভিনন্দন জানিয়ে আসবেন। কারণ তিনি কেন যেতে চাইছেন সুপ্রিম কোর্টে? বাঁচাতে রোহিঙ্গাদের, বাঁচাতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের, আর আপনাদের পরিবারের যারা মারা গেছেন, যারা এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। আপনারা গয়ায় গিয়ে যাদের পিণ্ডদান করে চলে এসেছেন। আপনারা কেউ কেউ নিজের প্রিয় ফল ছেড়ে দিয়েছেন বাবা মার উদ্দেশ্যে। কিন্তু আপনাদের থেকে অনেক এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন তোমরা তাদের ছেলে মেয়ে হলে তোমরা তাদের ভুলে যেতে পারো, তোমরা তোমার দাদুকে ভুলতে পারো, তোমরা তোমার বাবাকে ভুলতে পারো, কিন্তু আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি ওদের দূরে সরিয়ে দিতে পারি না। আমি ভোটার লিস্টে ওদের নাম রেখে দেব। আজকে এভাবেই চলেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। ভোটার শুদ্ধিকরণের প্রক্রিয়া, এইমাত্র দিলীপদা বললেন যে শুদ্ধিকরণের প্রক্রিয়া তো এতবার ভারতবর্ষে হয়েছে। এসআইআর তো নতুন কিছু নয়, এটা আমি নয়, তৃণমূল কংগ্রেসের নেতা সৌগত রায় বলছেন এসআইআর নিয়ে বিরোধিতার কি আছে? এসআইআর তো হয়, বারবার হয়, হয়ে থাকে, মৃত ভোটারদের নাম বাদ যায়। কিন্তু মমতা ব্যানার্জির দলের অন্য লোকেরা বলছেন এসআইআর চলবে না। প্রথমে বললেন এসআইআর মানবো না, প্রথমে ছিল ক্যা ছিছি, তারপরে এখন এসআইআর নিয়ে পড়েছেন, বলছেন এসআইআর মানবো না, বাংলায় এসআইআর হবে না। কি দেখতে পাচ্ছেন? বিএলওর পেছনে কারা ঘুরছে? সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসের লোক। অর্থাৎ আমি দুধুও খাবো, তামাকুও খাবো, আমি ধর্মেও আছি, আমি জিরাপেও আছি। কতদিনের রাজনীতি চলবে? এসআইআর মানবেন না বলে এসআইআর এ অংশগ্রহণ করলেন। ভুলে যাবেন না কোভিডের টিকা। মুখ্যমন্ত্রী বলেছিলেন কোভিডের টিকা বার করবে ভারতবর্ষ। নরেন্দ্র মোদীর ওই টিকা সর্বনাশ করে দেবে দেশবাসীকে। কিন্তু 130 কোটি 40 কোটি দেশে দুবারের জন্য ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষের বিজ্ঞানী চিকিৎসকদের আবিষ্কৃত যে ভ্যাকসিন, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছেন। কবে করেছেন কেউ জানেন না। এসআইআর আসার সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন আমি এসআইআর এর ফর্ম ফিল আপ করবো না, ক্ষমতা থেকে আমার নাম বাদ দিয়ে দেখাও। তারপরে হঠাৎ জানা গেল মুখ্যমন্ত্রী আগেই ফর্ম ফিল আপ করে নিয়েছেন। এত বড় ড্রিবলিং তো মেসি কোনোদিন করতে পারেনি। মেসিকে এনে কেন বিপদে পড়েছে তৃণমূল কংগ্রেস? মেসি তো এখানেই বর্তমান। মুখ্যমন্ত্রীর মধ্যে আপনি মেসিকে দেখতে পাবেন, রোনাল্ডোকে দেখতে পাবেন, এমবাপ্পেকে দেখতে পাবেন। অসাধারণ ড্রিবলিং। বিরোধীরা তার সামনে ধারে কাছেও দাঁড়াতে পারছে না। যখনই লোকসভা নির্বাচন আসে তখনই তৃণমূল ঘোষণা করে দেয় পরবর্তী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন যখন কাছাকাছি আসে তখন আবার তৃণমূল কংগ্রেস বলে যে সরকারই হোক না কেন সেই সরকারের চাবিকাঠি থাকবে আমাদের হাতে। আমরা চাইলে সরকারকে ওঠাবো, আমরা চাইলে সরকারকে বসাবো। আবার নির্বাচনের পরে তখন অন্য অবস্থান। বলবেন একমাত্র রাজনৈতিক দল, একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে লড়াই করে, বাংলাকে গুজরাট হতে দেব না। মুখ্যমন্ত্রী বলছেন বাংলাকে গুজরাট হতে দেব না, আর উত্তর 24 পরগনার মানুষ ট্রেন ভর্তি করে গুজরাটে চলে যাচ্ছেন পরিযায়ী শ্রমিকের কাজ করতে। বিভিন্ন কারখানায় গিয়ে গুজরাটে তারা অংশগ্রহণ করছেন। মুখ্যমন্ত্রী একবার ঘোষণা করলেন 5000 টাকা করে দেবো, বাড়ির ছেলে বাড়িতে থাকবে। দেখা গেল ট্রেনের টিকিটের চাহিদা আরো বেড়ে গেল, উপচে পড়া ভিড়। মুখ্যমন্ত্রীর ঘোষণার সঙ্গে সঙ্গে মানুষ চলল তামিলনাড়ুর পথে। মুখ্যমন্ত্রী বলছেন মুসলমানদের জন্য আজকে যদি কেউ লড়াই করে থাকে তা নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি ভালোবাসা মুসলমানদের জন্য। আমি অল্প কিছুদিনের জন্য আপনাদের পাশের জায়গায় বসিরহাটের বিধায়ক ছিলাম। বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ, দেগঙ্গা, হাড়োয়ার থেকে অন্তত 20,000-এর বেশি, আমি কম সংখ্যা বললাম, যে যারা আমার পরিচিত
তারা আজকে তামিলনাড়ুতে কাজ করছে। বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তরের বিশাল সংখ্যক মুসলমান ভাই বোনেরা তারা তামিলনাড়ু ত্রিপুরে তারা কাজ করছে টেক্সটাইল হাবে। তারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে যোগাযোগ করছে। তাদের বক্তব্য একটাই, আমাদের বাঁচান। এখন আমরা কি করতে পারি? মুখ্যমন্ত্রীকে বলো, তোমাদের ওই দাওয়াত ইসলামের নেতা ফিরাদ হাকিমকে বলো, হুমায়ুন কবিরকে বলো। বলছে দাদা ওদের বলে কোনো লাভ নেই, কারণ বাংলাদেশিরা ঢুকে পড়েছে এখানে, রোহিঙ্গারা ঢুকে পড়েছে এখানে, ওরাও বাংলা ভাষায় কথা বলছে, আমরাও বাংলা ভাষায় কথা বলছি, পুলিশ এসে আইডেন্টিটি কার্ড চেক করছে। আমি সে কি? এই তো বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে, ওটা তো অবিজেপি শাসিত রাজ্য। বলছে আপনি খবর রাখেন না দাদা। তাহলে সবচেয়ে বেশি যদি চেকিং কোথাও হয়ে থাকে আর সবচেয়ে বেশি বাংলাদেশি কোনো জায়গায় যদি ধরা পড়ে থাকে, তার নাম হচ্ছে ওই তামিলনাড়ু। তামিলনাড়ুর পুলিশ প্রতিদিন রেড করছে। বাংলাদেশি যারা ধরা পড়ছে তাদের কাছ থেকে কার্ড পাওয়া যাচ্ছে, এপিক কার্ড। কোথায় তৈরি হয়েছে? আধার কার্ড কোথায় তৈরি হয়েছে? উত্তর একটাই, বারাসাত মধ্যমগ্রাম। এখন আবার বারাসাত মধ্যমগ্রামের একচেটিয়া আধিপত্য নেই। এখন আবার কার্ড তৈরি হচ্ছে সোনারপুরে, কার্ড তৈরি হচ্ছে এখন নতুন করে শিলিগুড়িতে। অর্থাৎ ওপার থেকে এপারে চলে এসো। একটা সময় ছিল যখন আমাদের মাত্র 2টো আসন ছিল, তখন ওই হাওড়ায় আমি রিক্সায় মাইক বেঁধে স্ট্রিট কর্নার করেছি। এই কামদেব দ্বারা সঙ্গে থাকতেন। তখন আমরা দাঁড়িয়ে বলতাম যে আমরা জনতা পার্টি নই, আমরা ভারতীয় জনতা পার্টি। তখন আমাদের দিকে মানুষ বলতো এত বড় পার্টি, মাত্র 2টো সাংসদ, তাও আবার একটা অন্ধ্রপ্রদেশে এনটিআর এর দয়ায়, একটা গুজরাট, একটা অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশে নেই, বিহারে নেই, আপনাদের অধুনা ঝাড়খণ্ডে নেই, আসামে নেই, পশ্চিমবঙ্গ তো দূরস্থ। আমাদের দেখে বলা হতো পরিবার পরিকল্পনার পার্টি, হাম দো হামারা দো। 2টো নেতা, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, আর 2টো মাত্র সাংসদ। সেদিনও কিন্তু আমরা ছিলাম। আমরা বলেছি আমরা থাকতে এসেছি, চলে যেতে আসিনি। আজকে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে নিজেদের প্রতিষ্ঠিত করেছি আপনাদের আশীর্বাদ দিয়ে। আমরা লড়াই করেছি জমানত বাজেয়াপ্ত হবে জেনেও, কিন্তু যে কথা 1980-র দশকের মধ্যভাগ থেকে আমরা বলছি, আজকে সেই কথা পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়েছে। আমরা বলেছি সমস্ত সীমান্তবর্তী জেলাগুলোর ডেমোগ্রাফি ধীরে ধীরে বদলে যাচ্ছে। আজকে শুধু উত্তর 24 পরগনা নয়, দক্ষিণ 24 পরগনা নয়, শুধু মালদা মুর্শিদাবাদ নয়, দিনাজপুর 2টো নয়, আজকে পশ্চিমবঙ্গকে প্যাসেজ বানিয়ে পার্শ্ববর্তী রাজ্য বিহার, ঝাড়খণ্ডের সীমানা পর্যন্ত বদলে দেয়া হচ্ছে। আজকে এই পরিস্থিতির বাইরে আমাদের বেরিয়ে আসতে হবে, আর তার জন্য সংঘবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। দেখুন, হাবড়ার মানুষ, বাংলাদেশের সঙ্গে নিবিড় আপনাদের যোগাযোগ। এই অঞ্চলের বহু মানুষের ব্যবসা বাণিজ্য বাংলাদেশের সঙ্গে আছে, আপনাদের আত্মীয় স্বজন আছে, আপনাদের কারোর বাংলাদেশে ভোটার লিস্টের নাম আছে, অস্বীকার করবার কোনো জায়গা নেই। আপনাদের বাংলাদেশে আপনাদের বাড়ি ঘরদোর অনেকেরই আছে, এখনো থেকে গিয়েছে, আপনারা তাদের সঙ্গে সম্পর্ক রাখেন। আজকে বাংলাদেশের এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে? আজকে এই পরিস্থিতির জন্য কারা দায়ী? এর জন্য কি শুধু একটা সম্প্রদায়কে দায়ী করা যায়? এর জন্য শুধু একটা রাজনৈতিক দলকে কি দায়ী করা যায়? এর জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণ আমরা যারা ওপার বাংলায় ছিলাম, এপার বাংলায় এসে গল্প বলেছি যে আমাদের ওখানে নারকোল গাছের সারি ছিল, আমাদের পুকুরে নাকি বড় রুই কাতলা নাকের নোলক পরিয়ে ঘুরে বেড়ানো হতো তাদের। কিন্তু আমরা ওইখানের রুই কাতলার মোহ ত্যাগ করে অত ভালো নারকোল গাছগুলোকে ছেড়ে দিয়ে এপার বাংলায় ছোট পুঁথি গন্ধময় যুক্ত পরিবেশের মধ্যে পেট গলা চুনো পুঁটির খোঁজে কেন এলাম? এর পেছনে রহস্যটা কি? সেটা আপনারা এই প্রজন্মকে শিখিয়ে যাচ্ছেন না। আমাদের এখানে কবি এসেছেন, সাহিত্যিক এসেছেন, আমাদের এখানে চিত্র পরিচালক এসেছেন। তারা উদ্বাস্তুদের জীবন যন্ত্রণা নিয়ে, উদ্বাস্তু জীবনের তাপ উত্তাপ নিয়ে কত প্রবন্ধ লিখেছেন, কত সিনেমা পরিচালনা করেছেন। কিন্তু কেন পূর্ব পাকিস্তান থেকে তাদের চলে আসতে হলো সে কথা কিন্তু এই প্রজন্মকে জাননি। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, বলো ডুবিছে মানুষ সন্তান মোরমার। কত গল্প, কত কবিতা,
কান্ডারিকে হুঁশিয়ারি দিতে দিতে হাতে সম্প্রীতির রাখি বাঁধতে বাঁধতে 1947 সালের 15ই আগস্ট আমরা হেরে গিয়েছিলাম কূটনৈতিক ব্রিটিশ সাম্রাজ্যবাদী চতুর শয়তানির কাছে। দেশের বুকে নেমে এসেছিল এক অভিশাপ, দেশ বিভাগের অভিশাপ। নিজের দেশে পরবাসী হয়ে গিয়েছিলাম আমরাই। আজকে সেই অভিশাপ আমরা বহন করে নিয়ে চলেছি এই হাবড়া অশোকনগর এলাকায়। আমাদের কপালে ছিল উদ্বাস্তু টিকা। মহাত্মা গান্ধী বলেছিলেন, যারা নিজেদের ইচ্ছার বিরুদ্ধে পাকিস্তানে থেকে যেতে বাধ্য হয়েছেন, তারা যদি নিজেদের জীবনকে রক্ষা করবার প্রয়োজনে তারা যদি চলে আসেন, তারা যদি মনে করেন যে এই দেশে তাদের বসবাসের উপযোগী নয়, ভারতবর্ষে আসেন, সরকারের উচিত তাদের জীবন এবং জীবিকাকে সুনিশ্চিত করা। আজকে তারা সেটা করে দিতে পারেননি। কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল, মহাত্মা গান্ধী বলেছেন, সর্দার বল্লভভাই প্যাটেল বলেছেন, পণ্ডিত জওহরলাল নেহেরু বলেছেন, কিন্তু জওহরলাল নেহেরুর পাণ্ডিত্য কোনোভাবেই এই সিএ বিল কার্যকর করার ক্ষেত্রে প্রাসঙ্গিক করে তুলতে পারেননি, যা করে দিয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। আপনাদের সামনে নতুন করে, মানে যারা এখানে আছেন, চলে এসেছেন ওপার বাংলা থেকে 2024 সাল পর্যন্ত, আজকে তাদের নাগরিকত্ব সুনিশ্চিত করবার জন্য সরকার এগিয়ে এসেছেন। আপনাদেরও এগিয়ে আসতে হবে। এসআইআর হচ্ছে, এসআইআর চলবে, কিন্তু এসআইআর এর উপরে ভরসা করে বিজেপি এখানে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে আসেনি। আপনি এসআইআর এই মুহূর্তে বন্ধ করে দিন, ইডি সিবিআই দপ্তরে তালা লাগিয়ে দিন। আপনি ইনকাম ট্যাক্স জিএসটি কে বলুন কোন রকমের ফার্দার নোটিশ পাঠানো যাবে না। তারপরেও পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দেবে, তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দিয়ে দেবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।